Hello students, welcome to my new online class. This class is for NEET students. We are discussing about the chapter Web Optics. Already I have delivered 3 lectures about the topics. Today is my 4th lecture and one more lecture is required to complete the topics, complete the chapters. So in previous lecture I have already discussed about the diffraction of light in a single slit. At a single slit কিভাবে লাইটের ডিফ্রাকশনস হয় সেখানে আমরা দেখেছিলাম যে স্ক্রিনের একেবারে সেন্ট্রাল পজিশনে ম্যাক্সিমা হয়, এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা। ক্লিয়ার? সেন্ট্রাল ম্যাক্সিমা, তারপরে হয় মিনিমা, তারপরে আবার একটা ম্যাক্সিমা, তারপরে মিনিমা, তারপরে ম্যাক্সিমা, মিনিমা, এরকম চলতে থাকে বোথ সাইডে। এটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমা, তারপরে মিনিমা, তারপরে একটা ম্যাক্সিমা, তারপরে আবার মিনিমা, তারপরে একটা ম্যাক্সিমা, আবার মিনিমা, এরকম চলতে থাকে। তাহলে একেবারে ও পয়েন্টে, দ্যাট মিন্স সেন্টার পয়েন্টে যে ম্যাক্সিমাটা হয়, দিস ম্যাক্সিমা ইজ কল্ড সেন্ট্রাল ম্যাক্সিমা। Okay, this is central maxima. তারপরে যেটা ফার্স্ট মিনিমা হচ্ছে, this is called first minima. আর তারপরে যে নেক্সট ম্যাক্সিমা, এই ম্যাক্সিমা গুলোকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা। একদম সেন্টার পয়েন্টের ম্যাক্সিমাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা, আর তারপরের ম্যাক্সিমা গুলোকে বলা হয় সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে এটা কি? এটা হলো আমার ফার্স্ট, সেকেন্ডারি ম্যাক্সিমা। আর তারপরেরটা কি হবে তাহলে? সেকেন্ডারি ম্যাক্সিমা। আর এটা হলো আমার ফার্স্ট মিনিমা, আর তারপরেরটা হচ্ছে আমার সেকেন্ড মিনিমা। রাইট? এই হলো আমার ডিফ্রাকশন প্যাটার্ন ফর এ সিঙ্গেল স্লিট। আচ্ছা, আমরা এর আগের দিন ডিসকাস করেছিলাম পজিশন অফ মিনিমা। সেকেন্ডারি মিনিমা পজিশনের যে ফর্মুলা পেয়েছিলাম, a sin theta n is equal to n lambda, where n equal to 1, 2, 3 etc. This is the condition for getting nth minima. Now position of maxima, position of secondary maxima. Okay, সেকেন্ডারি ম্যাক্সিমা পজিশনের ফর্মুলা কি বেরিয়েছিল? a sin theta n prime is equal to 2n plus 1 into lambda by 2, where n equal to 1, 2, 3 etc. This is condition for getting secondary maxima and this is condition for getting minimum. So now I will find the width of central maxima. ঠিক আছে, width of central and secondary maxima. So width of central maxima. আচ্ছা, okay, fine. Okay, তাহলে ফিগারটা আমি আরেকবার ড্র করছি, ছোট্ট করে ড্র করছি আমি, যে এই হলো আমার স্লিটটার উইথ কত? a, and this is screen. The central maxima কোথায় হবে? একদম সেন্টার পয়েন্ট হবে সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে আমি যদি একটা ছোট্ট ড্রয়িং করি, তাহলে
এটা আমার সেন্ট্রাল ম্যাক্সিমা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ফার্স্ট মিনিমা, দিস ইজ ফার্স্ট মিনিমা, আর এটাও ফার্স্ট মিনিমা। নাও we will try to find the angular width of the central maxima. আচ্ছা, so what do you mean by angular width? দেখো সেন্ট্রাল ম্যাক্সিমাটা কতটা জুড়ে ছড়িয়ে আছে। যদি আমি এখান থেকে ড্র করি, সেন্ট্রাল ম্যাক্সিমার এই এন্ডটা আছে এতদূর পর্যন্ত, আর নিচের দিকের এন্ডটা আছে এতটা পর্যন্ত, তাহলে অ্যাঙ্গুলার উইথ কোনটা? এই যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ অফ দা সেন্ট্রাল ম্যাক্সিমা। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দিস অ্যাঙ্গেল, ক্লিয়ার? সো অ্যাঙ্গুলার উইথ অফ দা সেন্ট্রাল ম্যাক্সিমা, তাহলে দেখতেই পাচ্ছি আমি যে এই অ্যাঙ্গেলটা কত হবে? ফার্স্ট মিনিমা হয়েছে এখানে, তাহলে ফার্স্ট মিনিমার যে অ্যাঙ্গেল সেটা হলো থিটা। অলরেডি আমরা জানি ফর্মুলা, মিনিমার জন্য ফর্মুলা কি? a for the first minima, for the first minima n equal to 1, look at this equation, n equal to 1, তাহলে কি হবে? a sin theta 1 is equal to lambda, তাহলে sin theta 1 equal to lambda by a। তাহলে যেহেতু theta 1 অ্যাঙ্গেলটা খুব স্মল, therefore sin theta 1 is approximately equal to theta 1, therefore we can write theta 1 equal to lambda by a। তাহলে দেখো this is the position of first minima, first minima টা কত অ্যাঙ্গেল হবে? theta 1, so we can say this angle theta 1 is equal to lambda by a। similarly lower side, opposite side এও এই ফার্স্ট মিনিমার যে অ্যাঙ্গেল theta 1 সেটা ইকুয়াল টু হবে lambda by a। তাহলে what will be the angular width of the principal maxima? So therefore we can write that angular width of the principal maxima, central maxima will be equal to 2 theta 1, theta 1 plus theta 1 is equal to 2 theta 1, equal to 2 into lambda by a। This is the formula for angular width। Now I will try to find linear width of the central maxima। Now linear width, okay, so let's try to find linear width। What do you mean by linear width? এই সেন্ট্রাল ম্যাক্সিমাটার যে লেন্থ টোটাল যতটুকু চওড়া, এটাকে বলবো আমি লিনিয়ার উইথ, রাইট? সো linear width will be this is equal to like beta। so now look at the, if separation between the source and screen is capital D, so from the figure we can write that linear width beta will be equal to d into 2 theta। দেখতেই পাচ্ছ, যদি এটা হয় আমার d আর এই অ্যাঙ্গেলটা 2 theta হয়, 2 theta 1, d into 2 theta 1, তাহলে এই লিনিয়ার ডিসটেন্সটা কত হবে? d into angle 2 theta 1। so this is equal to capital D into 2 theta 1 মানে হলো angular width মানে 2 into lambda by a। তাহলে পেয়ে গেলাম linear width is equal to 2 capital D lambda by a। এর হয়ে গেল আমার central maxima, angular width and linear width। so now I will find the angular width and linear width of secondary maxima। okay, अच्छा, linear width of secondary maxima। अच्छा,
linear width of secondary maxima means what? Okay, so first of all you have to find the angular width. First of all you have to find the angular width, right? So let's see secondary maxima কোনগুলো। দেখো একদম সেন্টারের যে ম্যাক্সিমা সেটা কিন্তু সেন্ট্রাল ম্যাক্সিমা, তারপরে যে মিনিমা এটা হলো ফার্স্ট মিনিমা, তারপরে যে ম্যাক্সিমা দিস ইজ সেকেন্ডারি ম্যাক্সিমা, রাইট? তাহলে এই ম্যাক্সিমাটা হলো আমার ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা, তারপরে যে একটা মিনিমা হবে সেটা হলো আমার সেকেন্ড মিনিমা, তারপরে যে ম্যাক্সিমা হবে সেটা হলো সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা। আচ্ছা, সেকেন্ড সেকেন্ডারি ম্যাক্সিমা, তারপরে মিনিমা, তারপর আবার ম্যাক্সিমা। ওকে, আচ্ছা দেখো আমি যদি বলি যে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার উইথ কত হবে, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার উইথ মানে হলো অ্যাঙ্গুলার উইথ মানে কোনটা হবে, সেকেন্ডারি ম্যাক্সিমা শুরু হচ্ছে এখান থেকে আর সেখানে ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাটা শেষ হচ্ছে কোথায়, এখানে। তাহলে এই উইথটা হবে আমার this angle will be the angular width of the first secondary maxima। যদি আমি ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার অ্যাঙ্গুলার উইথ বের করতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমি শুরু হচ্ছে কোথায়, এখানে ফার্স্ট মিনিমা, আর এটা হলো আমার সেকেন্ড মিনিমা, বুঝলে? তাহলে ফার্স্ট মিনিমার যে অ্যাঙ্গেল আর সেকেন্ড মিনিমার যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যে ডিফারেন্স সেটাই হবে তোমার অ্যাঙ্গুলার উইথ অফ দ্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমা। ওকে, সো তার মানে দেখতে পাচ্ছি আমি যে যদি সেকেন্ড যে মিনিমা তার অ্যাঙ্গেলটা হয় θ2 আর ফার্স্ট মিনিমার অ্যাঙ্গেল যদি হয় θ1, তাহলে ফার্স্ট যে ম্যাক্সিমা তার অ্যাঙ্গুলার উইথ কত হবে, অ্যাঙ্গুলার উইথ অফ দ্য ফার্স্ট ম্যাক্সিমা θ1 will be equal θ1 prime will be equal to θ2 minus θ1. Then what will be the angular width of the nth secondary maxima? Similarly we can say that angular width of nth secondary maxima, angular width of the nth secondary maxima will be equal to what? Okay, angular width of the nth secondary maxima will be equal to theta n plus 1 minus theta n। দেখো যদি angular width of first maxima বের করতে বলা হচ্ছে তাহলে theta 2 minus theta 1, তাহলে 2 minus 1, ফার্স্ট ম্যাক্সিমা সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য 2 minus 1, তাহলে nth সেকেন্ডারি ম্যাক্সিমার জন্য কি হবে, এক বেশি হবে, তাহলে theta n plus 1 minus theta n, right? So now এবার মিনিমার কন্ডিশন কি ছিল, conditions for minima a sin theta n equal to n lambda, ঠিক আছে? তাহলে theta n সমান কি হবে, sin theta n is equal to n lambda by a, যেহেতু theta n অ্যাঙ্গেলটা খুব স্মল তাহলে লিখতেই পারি আমি যে theta sin theta n approximately equal to theta n, this is equal to theta n equal to n lambda by a. So similarly what will be the angle of diffraction for n plus 1th minima, তাহলে n plus 1th minima জন্য হবে n plus 1 is equal to n plus 1 into lambda by a। তাহলে angular width টা কত হবে দেখো, what will be the angular width? Okay, angular width will be equal to theta n plus 1, that means n plus 1 into lambda by a minus theta n is equal to n lambda by a। ক্যালকুলেশন করতে হবে, এটা প্লাস মাইনাস করে যেটা পাবো আমি সেটা হচ্ছে যে this will be equal to lambda by a, এটা পেয়ে গেলাম angular width of the nth secondary maxima। So what will be the
linear width of the nth secondary maxima. We already know that linear width is equal to capital D into angular width. একটু আগে দেখলাম আমরা, তার মানে capital D into angular width মানে lambda by a. Therefore, this is equal to lambda into capital D by a. This is linear width of nth secondary maxima. তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে সেন্ট্রাল ম্যাক্সিমার উইথটা কত ছিল। উইথ অফ দা সেন্ট্রাল ম্যাক্সিমা ইকুয়াল টু ফর্মুলা বেরিয়েছে আমার 2 into lambda into capital D by a. And what is the width of the secondary maxima? Is equal to actually বেরোলো lambda into capital D by a. So now compare equation 1 and 2. We can easily find that width of the central maxima will be equal to 2 times width of the secondary maxima. তার মানে সেন্ট্রাল ম্যাক্সিমাটার চওড়া হবে বেশি, ডাবল হবে, আর যে পরের যে ম্যাক্সিমা গুলো হবে সেকেন্ডারি ম্যাক্সিমা সেগুলো একটু পাতলা পাতলা হবে, এবং সেন্ট্রাল ম্যাক্সিমার উইথ সেকেন্ডারি ম্যাক্সিমার গুলো উইথের থেকে ডাবল হবে, রাইট? আচ্ছা, so this is the width of maxima and minima. Fine. আচ্ছা, ওকে, আমি এখানে দুটো লাইন টানলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেপারেটলি যেখানে আমি দুটো লাইন টেনেছি। যদি আমি লাইন দুটোকে আরো ক্লোজ করতাম, এখনো তোমরা দেখতে পাচ্ছ সেপারেটলি এখানে দুটো লাইন আছে। যদি আরো ক্লোজ করি, এখনো দেখতে পাচ্ছ সেপারেটলি এখানে দুটো লাইন আছে। যদি এখানে আরো ক্লোজ করে দিই, এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কটা লাইন আছে। এখানে কিন্তু সেপারেটলি তোমরা দেখতে পাচ্ছ না যে এখানে দুটো লাইন আছে, এখানে দেখে মনে হচ্ছে একটাই লাইন আছে। তার মানে আমরা আমাদের চোখ, আমাদের আই তো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে আমার আই কিন্তু এই লাইন দুটোকে আর সেপারেট করে দেখাতে পারছে না। তার মানে প্রত্যেকটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা ম্যাক্সিমাম পাওয়ার আছে, যাকে বলে রিজলভিং পাওয়ার। ওই ইনস্ট্রুমেন্টটা অতটা কাছাকাছি পর্যন্ত দুটো সেপারেট করে দেখাতে পারবে। যদি ওর থেকে কাছে হয়ে যায় সোর্স দুটো, তাহলে ওই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখলে মনে হবে যে ওই দুটো একটাই সোর্স, দুটো নয়। ঠিক আছে? তাহলে যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার বেশি, সে খুব কাছাকাছি থাকা দুটি সোর্সকে তোমাকে সেপারেট করে দেখাতে পারবে। আর যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার কম, সে খুব কাছাকাছি থাকা দুটো সোর্সকে আলাদা আলাদা করে সেপারেটলি দেখাতে পারবে না। সে দেখাবে যেন ওখানে একটাই সোর্স আছে। এক কথায় দুটো সোর্সকেও পাশাপাশি থাকার জন্য, খুব ক্লোজ থাকার জন্য ও রিজলভ করতে পারছে না, রাইট? So now we will define the resolving power. Okay? Acha. What do you mean by the resolving power? Resolving power of an optical instrument is its ability to resolve images of two nearby point object so that they can be distinctly seen. আবার বলছি আমি, the resolving power of an optical instrument is its ability to resolve the images of two nearby point object so that they can be distinctly seen. মানে দুটোকে যেন আমি সেপারেটলি দেখতে পারি। এটা হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের এবিলিটি। ঠিক আছে? আচ্ছা, আমরা দুটো সেপারেট সোর্সকে কখন সেপারেটলি দেখতে পাবো? ওকে, সো সাপোজ আমি
একটা টেলিস্কোপ ইউজ করছি, দিস ইজ এ টেলিস্কোপ। ওকে, আর এখানে আমার দুটো সোর্স আছে খুব কাছাকাছি, দিস ইজ S1 সোর্স, দিস ইজ S2 সোর্স। দিস টু সোর্স ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার। এখন প্রশ্ন হলো যে এই যে টেলিস্কোপ টি সে এই দুটো সোর্সকে সেপারেটলি ডিস্টিংক্টলি দেখাতে পারবে নাকি ও পারবে না? সেপারেটলি দেখতে পাওয়ার কন্ডিশনটা কি? দেখো, এই সোর্স থেকে যে লাইট রে এন্টার করবে টেলিস্কোপে সেও ডিফ্র্যাকশন ঘটাবে, আর S2 সোর্স থেকে যে লাইট রে যাবে সেও ডিফ্র্যাকশন ঘটাবে। তাহলে আমি যদি এখানে পাশাপাশি দেখাই ডিফ্র্যাকশন প্যাটার্ন, তাহলে S1 সোর্সের ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখাচ্ছি এখানে। দিস ইজ দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন অফ S1 সোর্স সাপোজ। ওকে, তারপরে হলো আবার সেকেন্ডারি ম্যাক্সিমা, তারপরে এরকম। ওকে, আচ্ছা, সেকেন্ডারি ম্যাক্সিমা, এটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমা। এটা কার? এটা S1 এর। যেহেতু S1 S2 একটু দূর পাশাপাশি আছে, তাহলে S2 যে ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা S1 এর উপরেই হবে না, একটু সাইডে হবে। তাহলে ধরে নিলাম যে এটা হলো ডিফ্র্যাকশন প্যাটার্ন ফর S2, রাইট? আচ্ছা, this is the diffraction pattern for S2. ওকে, যাই হোক, অতটা দেখানো খুব মুশকিল হচ্ছে। This is the diffraction pattern for S2. ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমার S2 এর জন্য, ফাইন। তাহলে S2 প্রিন্সিপাল ম্যাক্সিমা কোথায় হয়েছে? এখানে S1 এর। আর S2 প্রিন্সিপাল ম্যাক্সিমা কোথায় হয়েছে? এখানে। বলছে যে দুটো সোর্সকে যদি আমি সেপারেটলি দেখতে চাই, তাহলে একটা সোর্সের প্রিন্সিপাল ম্যাক্সিমা আর একটা সোর্সের ফার্স্ট মিনিমার উপর পড়তে হবে। যদি এই সোর্সটার প্রিন্সিপাল ম্যাক্সিমাটা সেন্ট্রাল ম্যাক্সিমাটা আরেকটা সোর্সের ফার্স্ট মিনিমার থেকেও কাছে হয়, তাহলে কিন্তু ওই দুটো সোর্সকে রিজলভ করা যাবে না। আবার বলছি, শুনে নাও, this is known as Rayleigh criteria of resolutions. Rayleigh criteria, very important things. S1 S2 সোর্সকে সেপারেটলি রিজলভ করতে পারবে এই টেলিস্কোপটা যদি একটা সোর্সের প্রিন্সিপাল সেন্ট্রাল ম্যাক্সিমাটা আরেকটা সোর্সের যেন ফার্স্ট মিনিমা তে হয়। যদি এই প্রিন্সিপাল ম্যাক্সিমাটা S1 এর ফার্স্ট মিনিমা থেকেও আগে হয়ে যায়, তাহলে ওই দুটো সোর্সকে এই ইনস্ট্রুমেন্টটা রিজলভ করতে পারবে না। এই ইনস্ট্রুমেন্টটা ওখানে একটা সোর্স দেখাবে, দুটো দেখাবে না। কিন্তু যদি এই ম্যাক্সিমাটা এর যে ফার্স্ট মিনিমা এখানে হয়, তাহলে রিজলভ করতে পারবে। যদি এর থেকেও দূরে হয় তাহলে রিজলভ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কমপক্ষে এই একটা সোর্সের সেন্ট্রাল ম্যাক্সিমাটাকে আরেকটা সোর্সের ফার্স্ট মিনিমাম থেকে আগে হওয়া যাবে না। হয় ফার্স্ট মিনিমার ওখানেই হতে হবে, নাহলে ওখান থেকে দূরে হতে হবে, তবে আমি দুটো সোর্সকে রিজলভ করতে পারবো। দিস ইজ দ্য Rayleigh criteria for resolutions. ওকে, আমরা বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করি, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ। ওকে, এতে রিজলভিং পাওয়ার মানে আমাদের হিউম্যান আই, ঠিক আছে? হিউম্যান আইয়ের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে রিজলভিং পাওয়ারের ফর্মুলাগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, আমি যখন ওয়েভ অপটিক্স শুরু করি, একদম ফার্স্ট লেকচার, সেদিনই বলেছিলাম যে নেচার অফ লাইট স্টাডি করার সময় যে প্রথমে হাইগেন্স ধরে নিয়েছিল যে লাইট ইজ এ লংজিটিউডিনাল ওয়েভ। মানে লংজিটিউডিনাল ওয়েভ মানে কি? ওয়েভের পার্টিকেলগুলো যে ভাইব্রেশন যে ডাইরেকশনে হবে, লাইটের প্রোপাগেশনটাও সেই ডাইরেকশনই হবে। কিন্তু লাইটকে লংজিটিউডিনাল ওয়েভ ধরে নিয়ে একটা ফিনোমেনা লাইটের অ্যানালাইসিস করা গেল না, সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। তখন ফ্রেসনেল বলল যে লাইট ইজ নট লংজিটিউডিনাল ওয়েভ, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। মানে
যে ডাইরেকশনে পার্টিকেলস এর ভাইব্রেশনস হয়, লাইটের প্রোপাগেশনটা হয় সেই ডাইরেকশনে নরমালে। Light is a transverse wave. So now we will try to understand the phenomena of polarizations. Light is an important phenomenon of polarization. এটা আসলে কি? আচ্ছা, so polarization of light. Polarization of light. Okay, let's see. আমরা অলরেডি জানি যে লাইট হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে, আর যে প্লেনে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে লাইট তার নরমাল ডাইরেকশনে প্রপাগেট করে। তো যদি আমি ধরে নিই যে লাইটের প্রপাগেশন হচ্ছে এদিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা কোন দিকে হবে? লাইটের প্রপাগেশনের নরমাল, মানে এরকম। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনের ডাইরেকশনস। ইলেকট্রিক ফিল্ডটাও ভাইব্রেট করতে করতে এগিয়ে যাচ্ছে, তার মানে লাইটটাও এগিয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু তো ইলেকট্রিক ফিল্ড নয়, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। এবার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল হবে কত? 90 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনটা কোন দিকে হবে? যদি আমার এটা হয় ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনস, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 90 মানে এরকম, এটা হবে আমার ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনস। এক কথায় ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে প্লেনে ভাইব্রেট করছে সেটা হলো এই প্লেনটা, আর লাইটের প্রপাগেশন হচ্ছে এই দিকে। তাহলে লাইটের প্রপাগেশনটা হবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে প্লেনে ভাইব্রেট করবে তার নরমাল ডাইরেকশনে লাইটটা প্রপাগেট করবে। নাও this is the direction of propagation of light and this is the direction of vibration of the electric field. আমি ম্যাগনেটিক ফিল্ডের কথা সেভাবে বলবো না, তার কারণ লাইটের ইলেকট্রিক ফিল্ডটাই বেশি ইম্পর্টেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের ভূমিকা একটু কম। এখন বলা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে প্রপাগেশনের ডাইরেকশনের নরমাল। এটা নরমাল, ঠিক আছে, কিন্তু যদি ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের এরকম হয় তবুও তো নরমাল। যদি ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এরকম হয় তবুও তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর ডাইরেকশন অফ প্রপাগেশন নরমাল। আবার যদি ইলেকট্রিক ফিল্ড এরকম হয় তবুও তো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লাইটের ডাইরেকশনের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে না এদিকে না এদিকে না এদিকে না কোন দিকে? তার মানে বোঝা যাচ্ছে যে যে লাইটটা আমার আসছে বিভিন্ন সোর্স থেকে, সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশন সেটা লাইটের যে প্রপাগেশনের ডাইরেকশন তার নরমাল প্লেনে যে কোনো ডাইরেকশনে ভাইব্রেট করতে পারে, যে কোনো ডাইরেকশন, এদিকে 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 যে কোনো ডাইরেকশন ভাইব্রেট করতে পারে, ঠিক আছে। এবার আমি মনে করো লাইটটাকে একটা ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করলাম, রাইট? সো লেট আস কনসিডার এ ক্রিস্টাল হিয়ার। ওকে, এখানে আমাদের একটা ক্রিস্টাল আছে, এটা হলো আমার ক্রিস্টালের অ্যাক্সিস। ক্রিস্টালের অ্যাক্সিস এটা, রাইট? ক্রিস্টালের অ্যাক্সিস মানে হলো যে যদি এটা হয় আমার একটা ক্রিস্টাল, আর যদি ধরে নিই যে এটা হলো আমার ক্রিস্টালের অ্যাক্সিস, রাইট? আচ্ছা, তাহলে যদি ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা এই ডাইরেকশনে হয় তাহলে এই ক্রিস্টাল দিয়ে পাস হবে। যদি ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা অন্য ডাইরেকশনে হয় তাহলে ক্রিস্টাল দিয়ে কিন্তু পাস হবে না, বুঝলে? তাহলে দেখো, যদি আমি এখানে একটা লাইট ফেলি, যে লাইটটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানে যে ইলেকট্রিক ফিল্ড তার ভাইব্রেশনটা চারিদিকেই হচ্ছে, মানে সব ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা ঘুরছে এখন। ওকে, এই ক্রিস্টালটা দিয়ে যখন পাস হবে লাইটটা, তখন এদিকে যে লাইট ওয়েভটা পৌঁছবে ওই পাশে, সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটার ভাইব্রেশন সব ডাইরেকশনে হবে না।
শুধুমাত্র এই ডাইরেকশনে যে ইলেকট্রিক ফিল্ডটা ভাইব্রেট করছিল সেটাই পাস হবে, আর যেটা অন্য ডাইরেকশনে ভাইব্রেট করছিল সেটা কিন্তু ব্লক হয়ে যাবে। এই পাশে যে লাইটটা আসবে সেটা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনের একটাই ডাইরেকশন থাকবে, প্যারালাল টু দিস অ্যাক্সিস। যদি আমি এই যে দেখো এটা একটা ক্রিস্টাল, যে লাইটটা পড়লো সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা সব ডাইরেকশনেই হচ্ছিল। ক্রিস্টাল দিয়ে যে লাইটটা পাস হলো সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা একটা পার্টিকুলার ডাইরেকশনে হচ্ছে। তাহলে বলবো এই লাইটটা ছিল আমার আনপোলারাইজড লাইট, আর যেটা ওখান দিয়ে বেরোলো সেটা হচ্ছে পোলারাইজড লাইট। তাহলে দিস ইজ আনপোলারাইজড, ওকে, আর এখান দিয়ে যেটা বেরোলো সেটা হচ্ছে পোলারাইজড। আচ্ছা দেখো, তাহলে একটা ক্রিস্টাল দিয়ে আমরা আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করতে পারি। So and this process is known as polarizations. Okay, fine. Now আমরা আনপোলারাইজড লাইটকে কিভাবে রিপ্রেজেন্ট করব পিকচরিয়াল রিপ্রেজেন্টেশন অফ আনপোলারাইজড লাইট। আচ্ছা, suppose this is the direction of propagation of light. তাহলে আনপোলারাইজড লাইট মানে কি? ওর ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা সব দিকেই থাকবে। তাহলে এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনস প্যারালাল টু দা বোর্ড, আর এখানে একটা ডট দেব। এই ডট মানে হলো ভাইব্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড নরমাল টু দা বোর্ড। যদি আমার এই লাইনটাও থাকে ডটও থাকে তাহলে বুঝবো যে এর প্যারালাল কম্পোনেন্টটাও আছে আর ভার্টিক্যাল কম্পোনেন্টও আছে। তার মানে এই যে লাইট সেটা আনপোলারাইজড, তার মানে এর মধ্যে যেহেতু সব দিকের ইলেকট্রিক ফিল্ড আছে, সব দিকের ইলেকট্রিক ফিল্ডটাকে কম্পোনেন্টে ভেঙে নিয়েছি আমি। যদি প্যারালাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ডও থাকে সেই সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল কম্পোনেন্টও থাকে, তাহলে বুঝবো যে সেটা হচ্ছে আনপোলারাইজড লাইট। তো দিস ইজ দ্য সিম্বল অফ আনপোলারাইজড লাইট। দেখো, this is the symbol of unpolarized light. লাইন থাকবে আবার একটা করে ডট থাকবে। যদি দেখো যে ডট গুলো নেই, শুধু লাইন আছে, তাহলে বুঝবে যে এই লাইনটা তাহলে পোলারাইজড লাইট। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা একটা দিকেই হচ্ছে, একটা প্লেনেই হচ্ছে। যদি দেখো যে এই লাইনগুলো নেই, শুধু ডট গুলো আছে, তাহলে এটাও কিন্তু পোলারাইজড। শুধু লাইন থাকলে সেটাও পোলারাইজড, আর শুধু ডট থাকলে সেটাও পোলারাইজড। শুধু লাইন থাকলে ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশনে ভাইব্রেট করছে, আর যদি ডট থাকে শুধু তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশনে ভাইব্রেট করছে। ক্লিয়ার? এবার যদি এমন হয় যে কিছু লাইন আছে আবার কিছু ডটও আছে কিন্তু সবগুলোতে ডট নেই, তার মানে কি বুঝবো আমি যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা সব দিকেই হচ্ছে। মানে দেখো ভার্টিক্যাল ডাইরেকশনে ভাইব্রেশনটা কম, তার মানে এখানে আমি বলবো যে লাইটটা পার্শিয়ালি পোলারাইজড। এটা হলো কমপ্লিটলি পোলারাইজড আর এটা হলো পার্শিয়ালি পোলারাইজড, রাইট? আর যদি সবগুলোতেই ডট থাকে তাহলে এটা হচ্ছে আনপোলারাইজড। সো দিস ইজ দ্য সিম্বল অফ polarized, unpolarized and partially polarized light wave. Okay, আমরা একটু আগে দেখলাম যে একটা আনপোলারাইজড লাইট ওয়েভকে কিভাবে আমরা পোলারাইজড করি। একটা আনপোলারাইজড লাইট ওয়েভকে পোলারাইজ করার অনেকগুলো মেথড আছে। তার মধ্যে নাম্বার 1 হলো ক্রিস্টাল। কিছু কিছু ক্রিস্টাল পাওয়া যায়
যেমন টুরমালাইন, তারপরে ক্যালসাইট, এই সমস্ত ক্রিস্টাল দিয়ে যদি আমি আনপোলারাইজড লাইট পাস করাই, তাহলে এখান দিয়ে যেটা বেরোবে সেটা পোলারাইজড হয়ে যাবে, রাইট? অথবা রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু পোলারাইজ করতে পারে আনপোলারাইজড লাইট। যে দেখা গেল যে এটা হচ্ছে আমার ইনসিডেন্ট, এটা হচ্ছে আমার ইনসিডেন্ট লাইট, লাইট ইনসিডেন্ট হলো, তারপরে এটা মনে করে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল। একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি লাইটটা পড়ে, তাহলে রিফ্লেক্টেড লাইটটা হয়ে যায় পোলারাইজড। আবার রিফ্র্যাকশনের মাধ্যমে আমরা পোলারাইজড করতে পারি, সেই সঙ্গে সঙ্গে অ্যাবজর্পশনের মাধ্যমে লাইটকে পোলারাইজড করা যায়। মোটামুটি ভাবে 3-4 রকমের মেথড আছে টু মেকিং আনপোলারাইজড লাইট ইনটু পোলারাইজড লাইট। আচ্ছা, ওকে ওকে ফাইন। তাহলে এটা জাস্ট দেখবো আমরা ডেমনস্ট্রেশন অফ পোলারাইজেশন অফ লাইট। Polarization of light. দেখো, suppose this is a crystal. Okay, this is a crystal, and this is the axis of the crystals, and okay, and this is the direction of propagation of light. আমি পাশাপাশি দুটো ক্রিস্টাল নেব, এই একটা ক্রিস্টালস আর এখানে আরেকটা ক্রিস্টালস। ওকে, দিস আর দ্য টু ক্রিস্টালস। দেখো এই ক্রিস্টালটাও কিন্তু এটা হচ্ছে অ্যাক্সিস, অপটিক অ্যাক্সিস। তাহলে খেয়াল করে দেখো ক্রিস্টাল দুটো কেমন ভাবে রেখেছি। যদি হয় এটা আমার একটা ক্রিস্টালস, তাহলে এটা একটা ক্রিস্টালস, ক্রিস্টাল দুটোকে প্যারালালি রেখেছি। ওকে, আর ওদের যে অ্যাক্সিস গুলো সেটাও কিন্তু প্যারালাল। এটা হলো ফার্স্ট ক্রিস্টালের অ্যাক্সিস, আর তারপরে হচ্ছে এটা সেকেন্ড ক্রিস্টালের অ্যাক্সিস। এই দুটো ক্রিস্টালের অ্যাক্সিস কিন্তু প্যারালাল। তাহলে প্রথমে যে আনপোলারাইজড লাইটটা পড়বে সেটা কেমন হবে? আনপোলারাইজড লাইট মিন্স এর ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা সব ডাইরেকশনেই হবে। ফার্স্ট ক্রিস্টাল থেকে এটাকে বোঝাবার জন্য আরো সহজ উপায় হলো যে এখানে প্যারালাল লাইনও থাকবে আবার ডটও থাকবে। এটা মানে কি বুঝে নিলাম যে প্যারালাল কম্পোনেন্টও আছে আবার ভার্টিক্যাল কম্পোনেন্টও আছে, তার মানে এটা হলো আনপোলারাইজড লাইট। এই ক্রিস্টালটা কিন্তু ওর অ্যাক্সিসের প্যারালাল যে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন সেটাকে পাস করতে দেবে, আর যেটা অ্যাক্সিসের প্যারালাল নয় এটা সেটাকে কাট করে দেবে। ভালো বুঝে নাও, এই ক্রিস্টালটা ওর অ্যাক্সিসের প্যারালাল যে ভাইব্রেশন সেটাকে পাস হতে দেবে, আর যে ভাইব্রেশনটা ওর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার সেটাকে এই ক্রিস্টালটা ব্লক করে দেবে। তো আমি যেটা বেরোবে সেই ভাইব্রেশনটার মধ্যে কি থাকবে? শুধুমাত্র এই প্যারালাল ভাইব্রেশনটাই থাকবে ইলেকট্রিক ফিল্ডে। দেখে না, আনপোলারাইজড বেরিয়ে গেল, এখান থেকে হয়ে গেল কি পোলারাইজড। আচ্ছা, এবার সেকেন্ড যে ক্রিস্টালটা আছে সেটা থেকে লাইটটা বেরোবে কিনা। দেখো সেকেন্ড ক্রিস্টালের যে অ্যাক্সিস সেটা কিন্তু এর সাথে প্যারালাল, ফলে এই যে ভাইব্রেশনটা কিন্তু এই ক্রিস্টালের যে অ্যাক্সিস তার সঙ্গে প্যারালালই হচ্ছে। অটোমেটিক্যালি এই ভাইব্রেশন গুলো এই ক্রিস্টাল দিয়ে বেরোতে কোনো সমস্যা হবে না। ফাইনালি আমি কিন্তু এদিকে লাইট বেরোতে দেখতে পাবো। আমি যদি এখানে চোখ রাখি তাহলে কিন্তু আমি ভালো লাইট পাবো, কিন্তু আমি যদি এই সেকেন্ড যে ক্রিস্টাল সেটাকে একটু ঘুরিয়ে দিই, দেখো সেকেন্ড ক্রিস্টালটাকে যদি আমি এরকম ঘোরাই তাহলে কিন্তু অ্যাক্সিসটা ঘুরে যাবে, ফলে এবার কিন্তু এই রেগুলো পাস হচ্ছিল কমপ্লিটলি পাস হতে পারবে না, একটু একটু ব্লক হবে, একটু একটু পাস হবে। যত অ্যাঙ্গেলটা ঘুরবে ওই ক্রিস্টালটা
তত বেশি বেশি ব্লক হয়ে যাবে। একেবারে যখন কমপ্লিট, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে ধরে নাও যে এটা হলো আমার ক্রিস্টালের অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনস, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে ক্রিস্টালের অ্যাক্সিসের ডাইরেকশনে কম্পোনেন্ট কত হবে? ই cos থিটা। ই cos থিটা পাস হয়ে যাবে, ই cos থিটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস হবে। যখন এই থিটা অ্যাঙ্গেলটা যত বাড়বে তত cos থিটার ভ্যালু কমবে, ফলে তত কম কম ইলেকট্রিক ফিল্ড পাস হবে। যখন ইলেকট্রিক ফিল্ডটা নরমাল হয়ে যাবে ক্রিস্টালের অ্যাক্সিসের সঙ্গে, তখন এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। তখন কম্পোনেন্টটা কত হবে? ই cos 90 মানে 0। তখন কিন্তু 100% ব্লক হয়ে যাবে। তাহলে এই ক্রিস্টালটা যত আমি ঘোরাবো তত আস্তে আস্তে ওই পাশে ব্রাইটনেস কমবে। যত আমি থিটা অ্যাঙ্গেল বাড়বে ব্রাইটনেস কমবে। যখন কমপ্লিট এরকম হয়ে যাবে, এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিসটা পুরোপুরি নরমাল হয়ে গেছে, তখন কিন্তু 100% ব্লক হয়ে যাবে। মানে ওইদিকে আমি কোনো লাইট পাবো না, ওইদিকে একদম অন্ধকার। বুঝতেই পারছি যে ক্রিস্টালটা আমি রোটেট করালে একসময় ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবো, তারপরে আস্তে 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 ব্রাইটনেস কমতে থাকবে, যে একেবারে ডার্ক হয়ে যাবে। তারপরে আবার ঘোরালে আবার ব্রাইটনেস বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবো। তাহলে যদি এই যে লাইট ওয়েভটা সেকেন্ড ক্রিস্টালে পড়লো, সেটা যদি আনপোলারাইজড হতো, সাপোজ আমি এটাকে না ঘুরিয়ে এটাকে ঘোরাতাম, সাপোজ এই লাইট ওয়েভটা যদি আনপোলারাইজড হতো, তাহলে ঘোরালে কি এখানে একবার ডার্ক একবার ব্রাইট হতো কি? হতো না। কেন হতো না? তার কারণ যদি লাইটটা আনপোলারাইজড হতো, তাহলে যেদিকেই ঘোরাবো না কেন সেদিকেই ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো, ফলে সেটাই পাস হবে। ফলে ওইদিকে আমি কোনো সময় ব্রাইটনেস বা ডার্ক এরকম হবে না, অলওয়েজ একই রকমেরই ইউনিফর্ম ইলুমিনেশন পাবো। তাহলে তার মানে কি বুঝতে পারছি? যে কোনো একটা ক্রিস্টালের উপর লাইট ফেলার পর যদি ক্রিস্টালটাকে ঘোরাই, তাহলে এক সময় ম্যাক্সিমাম ব্রাইটনেস আর এক সময় মিনিমাম ব্রাইটনেস তখনই হবে যখন যে লাইটটা আমি ফেলছি ক্রিস্টালের উপর সেটা যদি পোলারাইজড লাইট হয় তবে এটা হবে। যদি কোনো ক্রিস্টালের উপর আমি আনপোলারাইজড লাইট ফেলি, যে ক্রিস্টালটাকে ঘোরাই, তাহলে কিন্তু ওই রকমের ম্যাক্সিমাম ব্রাইটনেস বা মিনিমাম ব্রাইটনেস হবে না, তখন হবে ইউনিফর্ম ইলুমিনেশন, রাইট? সো সো দিস সো an important point, very important point, যে আমি একটা লাইট সেটা পোলারাইজড না সেটা আনপোলারাইজড সেটা চেক করবো কি করে? ওই লাইটটাকে এই টুরমালাইন ক্রিস্টালের উপর ফেলবো, তারপরে ঘোরাবো। যদি দেখো যে এই পাশে যদি দেখো যে ব্রাইটনেস ম্যাক্সিমাম আর একবার মিনিমাম হচ্ছে, তাহলে বুঝবে যে লাইটটা ফেলেছে সেটা ছিল পোলারাইজড লাইট। আর যদি দেখো যে এদিকে কোনো রকমের ব্রাইটনেসের ভ্যারিয়েশন হচ্ছে না, তাহলে আমি বুঝবো যে লাইটটা আমি ফেলেছিলাম সেটা কিন্তু ছিল আনপোলারাইজড লাইট। সো আমি এখানে দেখতেই পাচ্ছি যে এই ক্রিস্টালটা তাদের কাজ কি? এই ক্রিস্টালটার কাজ হলো যে লাইটটাকে অ্যানালাইজ করা, যে ওটা পোলারাইজড না আনপোলারাইজড। দ্যাট ইজ ওয়াই সেকেন্ড ক্রিস্টাল উইল বি কল্ড অ্যানালাইজার। ওকে, অ্যানালাইজার। এন্ড ফার্স্ট ক্রিস্টালটা কি করেছে? ফার্স্ট ক্রিস্টালটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করেছে। তাহলে ফার্স্ট ক্রিস্টালের কাজ হলো এখানে পোলারাইজার, ঠিক আছে? সো যখন কোন একটা ক্রিস্টাল আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করবে তখন সেটা হয়ে গেল পোলারাইজার। যখন কোন একটা ক্রিস্টাল একটা লাইট ওয়েভ সেটা পোলারাইজ না আনপোলারাইজড অথবা পোলারাইজড হলে তার ডাইরেকশন অফ ভাইব্রেশনটা কোন ডাইরেকশনে সেটা ডিটেক্ট করবে, দেন দ্য ক্রিস্টাল উইল বি কল্ড এ পোলার অ্যানালাইজার্স। ওকে, তাহলে এখানে ফার্স্ট ক্রিস্টালটা হলো আমার পোলারাইজার, আর এখানে সেকেন্ড ক্রিস্টালটা হলো আমার অ্যানালাইজার্স, রাইট? আচ্ছা, নাও one important law. This law is known as law of Malus বা Malus law. Okay. Malus law. Malus law বলছে যে যেটা বেরোবে
এখান দিয়ে যে লাইটটা বেরোবে সেই লাইটের ইন্টেন্সিটি is proportional to the cos square theta। তাহলে ম্যালাস ল দেখো যে ফাইনালি অ্যানালাইজার থেকে যে লাইটটা বেরোবে তার ইন্টেন্সিটি I প্রপোর্শনাল টু হবে cos স্কয়ার থিটা। এটা মানে কি? থিটাটা কি? থিটাটা হলো অ্যাঙ্গেল বিটুইন দিস, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট পোলারাইজার, এটা হলো আমার সেকেন্ড, এটা হচ্ছে অ্যানালাইজার। যেটা ঘুরিয়ে দিই তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা বলবো আমি? থিটা হলো যে এটা হচ্ছে ফার্স্ট মানে পোলারাইজারটার অ্যাক্সিস, আর ঘুরিয়ে দেওয়ার জন্য এটা হয়ে গেছে আমার অ্যানালাইজারের অ্যাক্সিস। এই পোলারাইজারের অ্যাক্সিস আর অ্যানালাইজারের অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। যদি এই অ্যাঙ্গেলটা হয় আমার থিটা, ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে আমার পোলারাইজারের অ্যাক্সিস, আর এটা হলো অ্যানালাইজারের অ্যাক্সিস, যেটা আমি ঘুরিয়ে দিয়েছি, and this angle is theta. So angle between polarizer axis and analyzer axis is called theta. এবার অ্যানালাইজার থেকে যে লাইটটা বেরোবে তার ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু হবে cos স্কয়ার থিটা। This law is known as Malus law. ওকে, তাহলে ক্লিয়ারলি আমি এখান থেকে লিখতে পারি যে I equal to some constant I naught cos স্কয়ার থিটা, যেখানে I naught টা হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, যেখানে I naught is equal to ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। কেন? cos স্কয়ার থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। যখন cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে তখন I max ইকুয়াল টু কি হবে? I naught। আর এটা কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 0। থিটা ইকুয়াল টু 0 মানে যখন অ্যানালাইজার অ্যাক্সিস আর পোলারাইজার অ্যাক্সিস যখন প্যারালাল টু ইচ আদার হবে, in that case theta will be equal to 0, in that case cos theta will be equal to 1, in that case the intensity will be maximum is equal to I naught। এখন যদি ধরে নিই আমি যে এখানে যে ইন্টেন্সিটি ঢুকেছিল এখানে, সেটা মনে করো যে I1, আর এটা আনপোলারাইজড ইন্টেন্সিটি। পোলারাইজার থেকে যেটা পোলারাইজড হয়ে বেরোলো তার ইন্টেন্সিটি কত হবে? মনে রাখবে যে এটা থেকে যেটা বেরোয় সেটার ইন্টেন্সিটি হাফ হয়ে যায়, এটা হয়ে যায় I1/2। ক্লিয়ার? তাহলে যেটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হবে? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি উইল বি ইকুয়াল টু এই যে I naught, সেটা কিন্তু হবে আমার I1/2। সবটা যদি পাস হয়ে যায় তখন ম্যাক্সিমাম, তাই তো? যদি বলি আমি ইনসিডেন্ট আনপোলারাইজড যে ওয়েভ তার ইন্টেন্সিটি I1 হয়, তাহলে ফার্স্ট ক্রিস্টালে পোলারাইজড হওয়ার পর ইন্টেন্সিটি হবে I1/2। আর এখান থেকে যেটা ফাইনালি বেরোবে তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সমান কি হবে? এই I1/2। যেহেতু সবটাই পাস হয়ে যাবে তখন থিটা ইকুয়াল টু 0, তাহলে লিখতেই পারি আমি যে I naught is equal to I1/2। এই I1 টা কার ইন্টেন্সিটি? এখানে I1 টা হলো ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট আনপোলারাইজড লাইট ওয়েভ। ওকে, দিস ইজ Malus law। আচ্ছা, ওকে, ছোট্ট আরেকটা টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে যে plane of polarizations and plane of vibrations। What do you mean by plane of polarizations and plane of vibrations? Okay, acha, plane of polarizations। acha, suppose this is unpolarized light। আচ্ছা, আনপোলারাইজড লাইট মানে ডট দেখাতে হবে আমাকে। আচ্ছা, এই লাইটটা পাস করলো ক্রিস্টাল দিয়ে, ক্রিস্টালটা হচ্ছে আমার টুরমালাইন ক্রিস্টালস।
এটা হলো আমার ক্রিস্টাল অ্যাক্সিস, এটা যেটা বেরোবে তার ভাইব্রেশনটা কোনটা বেরোবে, শুধুমাত্র প্যারালালটা বেরোবে, আর ডটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে এখানে যদি বলি আমি যে ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশন সেটা কোন প্লেনে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা হচ্ছে কোন প্লেনে। যদি এটা হয় আমার লাইটের প্রপাগেশন, আর যদি হয় এই লাইটটা পোলারাইজড হয়ে গেছে, এবং ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন, যেটা পোলারাইজড হয়ে গেছে তার ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ঘুরবে না, এবং এই একটা ডাইরেকশনে ভাইব্রেট করতে 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 যাবে। ইলেকট্রিক ফিল্ডটা কোন প্লেনে ভাইব্রেট করছে, ইলেকট্রিক ফিল্ডটা এখানে কোন প্লেনে ভাইব্রেট করছে, দেখো এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ভাইব্রেট করছে আমার এই প্লেনটাতে, রাইট, এই প্লেনটাতে, ক্লিয়ার। তাহলে এই প্লেনটা হবে আমার প্লেন অফ ভাইব্রেশনস, ক্লিয়ার। আচ্ছা, আর এই প্লেন অফ ভাইব্রেশনের যে নরমাল প্লেন, এই প্লেনটা এটা হবে প্লেন অফ পোলারাইজেশনস, মনে রাখবে। এটা হচ্ছে আমার প্লেন অফ ভাইব্রেশনস, আর এটা হলো আমার প্লেন অফ পোলারাইজেশনস। তাহলে প্লেন অফ ভাইব্রেশনস এবং প্লেন অফ পোলারাইজেশনস এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এই দুটো প্লেন যেখানে মিট করছে, ইন্টারসেক্ট করছে, সেটা হলো আমার ডাইরেকশন অফ প্রপাগেশন অফ লাইট ওয়েভ। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্লেন অফ ভাইব্রেশনস। নাও আমি একটু আগে বললাম যে কিভাবে আমরা আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করতে পারি। 3-4টে মেথড আছে, তার মধ্যে একটা অলরেডি ডিসকাস করেছি আমি, সেটা হলো বাই টুরমালাইন ক্রিস্টালস। এছাড়াও রিফ্লেকশনের মাধ্যমে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করা যায়। সো লেটস সি, suppose this is a medium, suppose this is glass, এই গ্লাসের উপর, এটা উপরেরটা হলো মনে করে এয়ার মিডিয়াম, এটা এয়ার, this is incident ray, incident rayটা unpolarized, আর incident ray ভাইব্রেশনটা সব দিকেই হবে, তার মানে এটা ঠিক আছে। তার মানে বুঝতে পারছি আমি যে ইনসিডেন্ট রেটা হলো আনপোলারাইজড। এই গ্লাসের উপর পড়ার পর কি হবে, একটা পার্ট রিফ্লেক্ট করবে, একটা পার্ট রিফ্র্যাক্টেড হবে। তাহলে this is the reflected ray and this is the refracted ray. So now this angle is angle of incidence. বলা হচ্ছে যে এই ইনসিডেন্ট রেটাকে এমন একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করতে হবে যাতে করে অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টেড রে এন্ড রিফ্র্যাক্টেড রে মাস্ট বি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আমি আবার বলছি যে যে কোনো অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে কিন্তু পোলারাইজেশন হবে না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হতে হবে। সেই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে angle between the reflected ray and refracted ray will be equal to 90 degree, কারণ এই অ্যাঙ্গেলটা হতে হবে আমার π/2। যদি এটা হয় তাহলে এই যে রিফ্লেক্টেড রে সেটা কিন্তু হয়ে যাবে পোলারাইজড, ঠিক আছে। আচ্ছা, সেটা হয়ে যাবে পোলারাইজড। ওকে, এটা দেখো, তাহলে যদি এই অ্যাঙ্গেলটা π/2 হয়, রাইট, এটা হলো আমার angle of refractions RP, angle of refractions। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও IP হবে। আমরা জানি যে angle of incidence is equal to angle of reflections, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে angle of refractions। So now look at the figure and tell me angle IP plus RP will be equal to what? আমি লিখতেই পারি যে angle IP plus RP equal to 90 হবে। জিওমেট্রি দেখো, এই কমপ্লিট অ্যাঙ্গেলটা 180, আর এটুকু হলো আমার π/2, তাহলে এটা প্লাস এটা সমান কি হবে, 90। IP plus RP equal to 90, therefore we can write
angle RP is equal to 90 minus angle IP. Now we all know that refractive index of the medium mu equal to sin IP by sin RP. This is equal to sin IP by sin RP means 90 minus IP. 90 minus IP. ঠিক আছে, equal to sin IP by sin 90 minus IP মানে হবে cos IP. So divided by cos IP. So this is cos IP. So sin IP by cos IP equal to tan IP. So mu equal to tan IP. Therefore angle IP should be equal to tan inverse mu. যদি এই পার্টিকুলার অ্যাঙ্গেলে রেটা ইনসিডেন্ট হয়, in that case you will be able to get polarized light. আচ্ছা, তাহলে বুঝতেই পারছি আমি যে সব মিডিয়ামের জন্য কিন্তু অ্যাঙ্গেলটা সমান হবে না। যেমন গ্লাসের উপর যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে, যাতে করে পোলারাইজেশন হবে, অন্য কোনো মিডিয়াম নিলে সে অ্যাঙ্গেল হবে না, কারণ অন্য মিডিয়াম নিলে মিউ পাল্টাবে, মিউ পাল্টালে এই আইপিটাও পাল্টাবে। তাহলে আইপিটা একটা পার্টিকুলার মিডিয়ামের জন্য কনস্ট্যান্ট, অন্য মিডিয়ামের জন্য অন্য ডিফারেন্ট আইপি হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে রিফ্লেক্টেড লাইটটা পোলারাইজ হচ্ছে কেন? রাইট, রিফ্লেক্টেড লাইটটা পোলারাইজ হচ্ছে কেন? যে লাইটটা রিফ্র্যাক্টেড হয়েছে সেটা আনপোলারাইজড, তার ভাইব্রেশন কোন দিকে হবে? এটা একটা মানে আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করে রাখো যে রিফ্লেক্টেড লাইট ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা রিফ্লেক্টেড লাইটের যে ডাইরেকশন তার সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে। ভালো করে বুঝো, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনের ডাইরেকশনস, এটা হলো আমার রিফ্লেক্টেড লাইটের ডাইরেকশনস। ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশনটা সেটা কিন্তু রিফ্লেক্টেড লাইটের যে প্রপাগেশন তার সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা হতে হবে সব সময় লাইটের প্রপাগেশনের নরমালস। তার মানে বোঝা যাচ্ছে যে রিফ্লেক্টেড যে লাইট, সেই রিফ্লেক্টেড লাইটে এই যে ভাইব্রেশনটা সেটা যাবে না, এই ভাইব্রেশনটা যাবে না, কিন্তু এই পারপেন্ডিকুলার যে ভাইব্রেশন সেটা কিন্তু রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রেও পারপেন্ডিকুলার, রাইট? ফলে পারপেন্ডিকুলার যে ভাইব্রেশন সেটা কিন্তু যেতে অসুবিধা নেই। ক্লিয়ার? বুঝে নাও, পারপেন্ডিকুলার ভাইব্রেশনটা চলে গেল, কিন্তু এই ভাইব্রেশনটা গেল না কেন? বিকজ এই ভাইব্রেশনের যে ডাইরেকশন সেটা রিফ্লেক্টেড যে লাইট তার ডাইরেকশনের সাথে নরমাল হয়ে যাচ্ছে, সরি প্যারালাল হয়ে যাচ্ছে। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনের ডাইরেকশন আর লাইটের প্রপাগেশনের ডাইরেকশন কোনোদিনই প্যারালাল হতে পারে না। তার মানে যে রিফ্লেক্টেড লাইট সেখানে শুধু ভার্টিক্যাল ভাইব্রেশনটাই থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে রিফ্লেক্টেড লাইটে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনের ডাইরেকশনটা একটাই হয়ে গেল, একদিকে হয়ে গেল, একদিকে হয়ে গেল। তার মানে কি, এটা হয়ে গেছে আমার পোলারাইজড। তাহলে যে রিফ্লেক্টেড লাইটটা আমি এখানে পাবো সেটা কিন্তু পোলারাইজড, right? So this is the way, and this law is known as Brewster's law. Very very important law. This is known as Brewster's law. আমরা দেখতে পেলাম যে কিভাবে রিফ্লেকশনের মাধ্যমে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করা যায়। ওকে, I hope that you all have understood very well, and you all are following my classes regularly, and if there is any doubt, any query, please write in the comment box, and whenever I will come to know about the doubt, and I will try to resolve the problems. So that's it for today. In the next lectures I will discuss about the remaining part of the polarization of light, and the next lecture will be the concluding lectures of wave optics. So students, thank you everybody, have a great time.